বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হলদি এলাকায় ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা হবে। সেই মতো বুধবার বংশীহারি ব্লকের সংখ্যালঘু উন্নয়নের প্রকল্পের আধিকারিকরা জায়গা পরিদর্শনে আসেন। পরিদর্শনে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক দফতরের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নকি সাহেব। এছাড়াও উপস্থিত ছিল গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, বুনিয়াদপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু, বংশীহারি ব্লকের বিডিও সুব্রত বল, বংশীহারি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্যরা। মূলত বুনিয়াদপুর পুরসভার হলদি এলাকায় প্রায় ৩ একর জায়গা জুড়ে তৈরি হবে ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা স্কুল। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা ছাড়াও প্রচুর ছেলেমেয়ে এই স্কুলে পড়াশোনা করতে পারবে। কে পরিদর্শনে এসেছিল, কি কারণ? রাজ্যের মাইনরিটি দপ্তরের জয়েন্ট সেক্রেটারি স্যার ভিজিট করতে এসেছিলেন। ওখানে একটা মাদ্রাসা হোস্টেল করার চিন্তা ভাবনার জন্য উনি ল্যান্ড দেখতে এসেছিলেন। সাথে গঙ্গারামপুর সাব ডিভিশনের এসডিও স্যারও ছিলেন, বিএলআরও সাহেবও ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবও ছিলেন। তো স্যার, এটা হওয়াতে কি সুবিধা হবে স্যার? এখানে আশেপাশের যে সমস্ত স্কুলগুলো আছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে স্কুলগুলো আছে, ওই স্কুলগুলোর ছাত্রছাত্রী, এখানে 2টো হোস্টেল হবে, বয়েজ এবং গার্লস। সব কমিউনিটির স্টুডেন্টরাই ওখানে থেকে পড়াশোনা করতে পারবে। নট অনলি মাইনরিটি, অল কমিউনিটির স্টুডেন্টরা ওখানে অ্যাডমিশন নিতে পারবে এবং থাকতে পারবে। ওখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের কি পরিকল্পনা আছে? হ্যাঁ, ওটা ইংলিশ মিডিয়ামই হোস্টেল, যেটা আমার এসডিও সাহেব এখানে একটা লিখেছে। হ্যাঁ, সেটাই। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মালদার মানিকচকে রাজ্য সড়কের দুই প্রান্তে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস ও মালদার জেলা যুব তৃণমূলের অনুষ্ঠানকে ঘিরে বিভ্রান্তিতে মানিকচকের তৃণমূল কর্মীরা। আর এই কর্মসূচির আয়োজন করায় জেলা যুব তৃণমূল সভাপতিকে পাগল বলে কটাক্ষ দলীয় বিধায়িকার। দলীয় নির্দেশ মতো সমস্ত ব্লকে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, ব্যতিক্রম নেই মানিকচকও। তবে চিত্রটা একটু আলাদা। মঙ্গলবার মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও তার ঠিক উল্টো দিকে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। প্রথম অনুষ্ঠানে উপস্থিত মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, ব্লক তৃণমূল সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অনুষ্ঠানে সবাই বক্তব্য দিতে গিয়ে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। অন্যদিকে দ্বিতীয় অনুষ্ঠানটিতে উপস্থিত জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এখানেও এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কচি কাঁচাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আর এই দুই অনুষ্ঠানকে ঘিরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। একই ব্লকে একই সময় রাস্তার এপারে ওপারে অনুষ্ঠানকে ঘিরে বিভ্রান্তিতে পড়েছেন মানিকচকের তৃণমূল কর্মীরা। এই বিষয়ে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে মানিকচকে একটি অনুষ্ঠান হচ্ছে, আর কে কোথায় কি করছে তা আমার জানা নেই, বা জেলা নেতৃত্বও জানে না। উনি জেলা যুব তৃণমূল সভাপতি, জেলায় কর্মসূচি না করে এখানে কেন করছেন? উনি একজন পাগল, খায় না মাথায় দেয়, কেউ জানে না। এই কথা শুনে সভাপতির চোটে লাল। অন্যদিকে মালদা জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল বলেন, যুবকর্মীদের সুবিধার্থে রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে মানিকচকে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি। বিধায়ক বয়োজ্যেষ্ঠ ও শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে শ্রদ্ধা করি। আমার সম্বন্ধে কি বলেছেন তা আমার জানা নেই। তিনি আমার নেত্রী, আমাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমি জানি না ও কি করে, ও তো পাগল, তো আমি এখানে কি করি? ও গাড়ি কোন ব্লক প্রেসিডেন্টের সাথে কথা বলে কাজ করে? ও তো জেলার যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। ও জেলায় গিয়ে এটা না করে ও একটা ব্লকে সব প্রোগ্রাম করে। আপনারা তো দেখেন, ও পাগলের তোলা ব্লকে আমি ওর সাথে করতে চাই, আমার মাথা বড় মাত্রা রাখা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস তথা বছরের প্রথম দিন, নববর্ষ, সমস্ত স্তরের মানুষ, বিভিন্ন সমাজসেবী, বিশিষ্ট ব্যক্তিদের সম্মান যাপন করা হয়েছে এবং
এবং সমস্ত কচিকাচাদেরকে নিয়ে দুপুরবেলা থেকে এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা এবং মানিকচক মালদা বিভিন্ন ব্লক থেকে প্রতিযোগিতারা এসেছিলেন এবং বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটা আমাদের দলীয় নির্দেশকে মাথায় রেখে আজকের দিনটা আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস পালন করি। সমস্ত জেলাতেই আমাদের নির্দেশ দিয়েছেন দল। আমার যেহেতু বাড়ি আমার এখানে, আমাদের জনসংযোগ কার্যালয় আমার এখানে এবং এটা আমাদের জেলার কর্মসূচি ছিল, ওনারা পাশে হয়তো ওনারা করেছেন, এটা সব জায়গাতেই হয়েছে। বিধায়িকা তো আপনার বিরুদ্ধে সরাসরি বলছেন। উনি আমার সর্বোচ্চ নেত্রী, আমার সিনিয়র লিডার, আমার তেমন কিছু আমার জানা নেই। কোনো দলের নির্দেশ মেনে আপনি জেলা সভাপতির জেলায় প্রোগ্রাম না করে মানিকচকে করেছেন, জেলার প্রোগ্রাম জেলা না করে মানিকচকে করছে, এই বিষয়ে আমার কিছু জানা নেই। উনি আমার সিনিয়র লিডার, আমাদের এই বিষয়ে সত্যি আমার কিছু জানা নেই। এবং কোনো আক্রোশ আছে যে এরকম কথা বলছেন? না, একদম না, একদম এই কর্মীরা কি বিভ্রান্ত হচ্ছে? না, একদম না, একদম না। সামনে তো ভোট, এই যে এভাবে দুটো প্রোগ্রাম একসঙ্গে হচ্ছে, কর্মীরা কি মানে মনের মধ্যে তো একটা হবে যে একই প্রোগ্রাম দু জায়গায় হচ্ছে? না, এটা যদি মনে করে নেন, যদি শহরে যদি হতো তাহলে শহর কমিটি করতো, তাহলে জেলা কমিটিও হতো। এটা যেহেতু আমি মানিকচকের ছেলে, আমার এখানে জনসংযোগ কার্যালয়ের শাখা অফিস এবং এই জনসংযোগ কার্যালয় থেকে চাঁচল 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, রতুয়া 1 নম্বর, 2 নম্বর এবং হরিশ্চন্দ্রপুর টোটালটা এটা একটা আমরা সাব অফিস করেছি এবং বহুদিন ধরে আমি যুব তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, প্রায় 14 বছর ধরে। এবং ধারাবাহিকভাবে বিভিন্ন রকমভাবে আমাদের কাছে একটা অভিযোগ আসতো যে সেই সমস্ত প্রান্তের যারা হরিশ্চন্দ্রপুর চাঁচলের যারা লিডার্সরা আছে যুব তৃণমূল কংগ্রেস করছে, তাদেরকে দেখা করতে বিভিন্ন বিষয় নিয়ে আসতে হয় মালদা, যেটা প্রায় 90 কিলোমিটার 95 কিলোমিটার অতিক্রম করে আসতে হচ্ছে। এবং তাদের সাথে যাতে কমিউনিকেশনটা যাতে ভালোভাবে রাখা যায়, তার জন্য আমরা মানিকচকে একটা শাখা মানিকচকে আমরা একটা শাখা অফিস করেছি, যার নাম আমরা জনসংযোগ কার্যালয় দিয়েছি। এখান থেকে প্রায় এই সমস্ত ব্লকগুলোর আমরা পরিচালনা এখান থেকেই করছি এবং তাদের অনেক সুবিধা হচ্ছে, দলের কাজ করতে সুবিধা হচ্ছে। না, সবাই এসেছিলেন। এই সমস্ত এইভাবে বিভ্রান্তিকর কথায় আমরা সবাই এসেছিলেন। সমস্ত মানিকচকের নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন। সকলেই উপস্থিতিতেই খুব সুন্দরভাবে আজকের এই পশ্চিমবঙ্গ দিবস আমরা উদযাপন করলাম এবং এই ধরনের কোন রকম কোনো কিছু এরকম। তাহলে বিধায়িকা আপনার বিরুদ্ধে কেন বলছেন? আমার তো জানা নেই। উনি আমার সিনিয়র লিডার, আমার কনস্টিটিউয়েন্সির উনি এমএলএ। এই বিষয়ে আমার আপনাদের মধ্যে কি কোনো অন্তর আছে? একদম না। উই আর ইউনাইটেড। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পিএমআর বিভাগে আন্দোলন কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীদের অভিযোগ, এই বিষয়ে অ্যান্টি র্যাগিং কমিটি এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পর থেকে অত্যাচার আরও বেড়েছে। এই হেনস্থা নিয়ে কোথাও অভিযোগ করলে পরীক্ষায় অকৃতকার্য করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অবশেষে আজ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হয় তারা। আমাদের প্রতাপ নন্দী স্যার, তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে, আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে, নিজের পার্সোনাল রুমে রেখে আমাদের নম্বর দেয়, বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে। তো এই ধরনের এগুলো তো কোনো স্যারের বলা উচিত না। তো এইসব আমাদের জবের থেকে এসেছি, জবে থেকে হচ্ছে, আমরা এতদিন সহ্য করেছি, আর পারা যাচ্ছে না। তো আমরা এবার আমরা ডিপিটি আমরা যখন থেকে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখন থেকে মানে ডে 1 থেকে আমরা এই ট্রেনিং পেয়ে আসছি যে পরীক্ষায় পাস পেয়ে আমাদের সকলকে পরীক্ষায় পাস পেয়ে মানে স্যার আমাদের প্রধান নন্দী যিনি আছেন ডিপার্টমেন্টের সব কথা ওনার শুনে চলতে হবে, তবেই আমরা পরীক্ষায় পাস করতে পারবো, না হলে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। এটা আমরা ডে 1 থেকে শুনে আসছি যে স্যারের কথা মতো না চললে তোরা কিন্তু পাস করতে পারবি না। তারপরে আমার সাথে একটা র্যাগিং এর ওইও হয়, যেটা সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের সিনিয়র করেছিল, আমি তার এগেইনস্টে সব রকম স্টেপ নিয়েছিলাম, অ্যান্টি র্যাগিং সেল থেকে শুরু করে এমনকি
এমনকি আমাদের যে এনবিএমসির আউটপোস্ট আছে, পুলিশ আউটপোস্ট, আমি ওখানে পর্যন্ত জিডি করেছিলাম, ওনাকে ওখানে থেকেও ডেকে পাঠানো হয়েছিল। তারপরে আমাদের থানা থেকে বলা হয় যে বিষয়টা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার জন্য। আমি ছেলেটির কেরিয়ারের কথা ভেবে, যেহেতু একটি ছেলে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথা ভেবে আমি নিজেদের মধ্যে বিষয়টা শর্ট আউট করে নিই। কিন্তু তারপর থেকে শুরু হয় ডিপার্টমেন্টে আমাদের উপর, আমি প্রোটেক্ট করেছি বলে আমার উপর টর্চার করা শুরু করা হয়। আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, না ইনডোর কোনো পেশেন্ট দেখতে যেতে দেওয়া হয় না, কিছুই করতে দেওয়া হয় না, বেশি করতে কোনো হাতই দিতে দেওয়া হয় না। তো তারপরে আমাকে পুরোপুরি একধারে করে রেখে দেওয়া হয়েছিল। এমনকি যে সিনিয়রের এগেইনস্টে আমি কমপ্লেন করেছিলাম, ও থেকে শুরু করে কোনো স্যার প্রতাপ নন্দী, উনি পর্যন্ত আমার সাথে কথা পর্যন্ত বলতেন না। আমাদের যদি প্রবলেম হয়, ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হলে আমরা কার কাছে যাবো? যেহেতু সিনিয়র উনি আছেন, তো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবো না যে স্যার এটা কি হবে, ওটা কি হবে। তারপরে আমাদের প্রত্যেকটি মেয়ের সাথে উনি খুব বাজে ভাবে, বাজে ইঙ্গিতে কথা বলে। একজনের সাথে অন্যজনের নাম জড়িয়ে বলা হয় যে তোমার তো ওর সাথে চলছে কিছু না কিছু, তো তোমার তো সম্বন্ধে সবকিছু জানার কথা, আসছে না কেন, খাচ্ছে না কেন, খোঁজ খবর তো তোমারই রাখা উচিত, এরকম ভাবে বলা হয়। কোনো মেয়েকে ডেকে নিজের রুমে ফোন নাম্বার দেওয়া হয়। এবার তারপরে আরো কোনো মেয়েকে ডেকে এরকম ভাবে বলা হয় যে ঠিক আছে, তোমার যদি কোনো হেল্প লাগে তো তোমাকে পার্সোনালি এসে বলতে পারো। এগুলো কি কোনো ডিপার্টমেন্টের স্যারের বলা উচিত? এবার তারপরে আমরা এই সমস্ত কমপ্লেন নিয়ে গিয়েছিলাম আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পার্থপ্রতিম স্যার খান স্যারের কাছে। তো উনি বিষয়টা সবকিছু শুনে এটা বলেন যে ঠিক আছে, আমি তোমাদের সব কথা শুনছি, বিষয়গুলোকে হালকাভাবে নেওয়ার মতো না, কিন্তু এটা ঠিক যে তোমরা ডিপার্টমেন্টে যেরকম ভাবে হোলি খেলেছো, বস্তির মতো হোলি খেলেছো, আমি তাদেরকে রেজিস্টারে মার্ক করে রেখেছি, পরীক্ষার খাতায় আমি দেখে নেবো। এটা আমাদের এইচওডি স্যার নিজে বলেছেন, ওপেন থ্রেড দিয়েছেন এরকম যে আমি কিন্তু পরীক্ষার খাতায় দেখে নেবো, আমি মার্ক করে রেখেছি। এটা কি, এটা কোন ডিপার্টমেন্টে হবে? এখন আমরা একটা জিনিসই চাচ্ছি, ওই যে আমাদের প্রধান নন্দী আছেন, আমরা ওনার ট্রান্সফার চাচ্ছি। আমাদের একটাই দাবি, ওনার ট্রান্সফার। হ্যাঁ, এটা ঠিকই যে ছেলেদের মেয়েদের আলাদা করে আমরা সবসময় বলি যে ছেলে পেশেন্টরা মেয়ে পেশেন্ট দেখবে। আমি ছেলে ডাক্তাররা ভুল করেছি, আমরা ছেলে ডাক্তাররা কি মেয়ে পেশেন্ট দেখি না, বা মেয়ে ডাক্তাররা ছেলে পেশেন্ট দেখি না। এটা আমার প্রাথমিক অবস্থান তাই ছিল, আমি ওদেরকে তাই বলেছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি এমন হচ্ছে যে কোনো সিনিয়র থেরাপিস্টের বিরুদ্ধে, কোনো সিনিয়র স্টুডেন্ট, ছেলে স্টুডেন্টের বিরুদ্ধে, কোনো মেয়ে জুনিয়র মেয়ে বা স্টুডেন্টের কমপ্লেন করছে। এবার আমরা তো পেশেন্ট দেখি বা একাডেমিক সার্ভিসের সাথে যুক্ত থাকি, বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যার সাথে যুক্ত বা অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত থাকি। প্রতি মুহূর্তে ওই থেরাপি রুমের মধ্যে কি ঘটছে সেটা আমাদের পক্ষে দেখা বা বোঝা সম্ভব না। এবং আমরা সিসিটিভির জন্য রিপিটেডলি অ্যাপ্লাই করেছি, এমএসবিবি অফিসে 3-4 মাস আগে অ্যাপ্লাই করে রেখেছি, আমাদের কপিও দেখাতে পারবো, বা সেই আবার রিপিট অ্যাপ্লিকেশন ওটার বেসিসে আমরা আবার করে ফেলেছি। এক্স্যাক্টলি এইটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আউটডোর বা করিডোরে রাখতে পারি, কারণ যেখানে পেশেন্ট সার্ভিস হচ্ছে সেখানে কোনো ধরনের সার্ভিস দেওয়া যাবে না, সেখানে কোনো রকমের সার্ভিস সিসিটিভি ক্যামেরা সেখানে বসানো যাবে না। তো সেই জন্য টেম্পোরারি একটা সলিউশন, এটা নট পার্মানেন্ট, টেম্পোরারি সাজেশন হিসেবে আমি প্রিন্সিপালের সাথে কথা বলি এইটা করেছিলাম। টেম্পোরারি সাজেশন হিসেবে আমি করেছিলাম যে এত সমস্যা যখন হচ্ছে তাহলে ছেলেরা ছেলেদের ঘরে কাজ করুক, মেয়েরা মেয়েদের ঘরে কাজ করুক। এখন যদি নিজেদের রেসপন্সিবিলিটি নিজেরা নিতে পারে তাহলে যদি প্রত্যেকের আমরা তো সবসময় এই ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট আমরা একদম আপনারা জানেন শূন্য থেকে শুরু হয়েছে। একটা ছোট্ট রুম আর একটা কোনো মেশিন কাজ করতো না, সেটা আস্তে আস্তে এখন এই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, যেটা নর্থ বেঙ্গলে আমাদের ডিপার্টমেন্ট, এটা ওয়েস্ট বেঙ্গলে এসএসকেএম হসপিটাল, পিজি হসপিটালের পরেই যে ডিপার্টমেন্ট সবাই জানে। এখানে যা যা কাজ হয়, প্রতিদিন আউটডোরে 400 উপরে রোগী দেখা হয়, ফিজিওথেরাপি হয়, আমাদের নানা রকমের ইন্টারভেনশনস হয় এবং তার সাথে একাডেমিক অ্যাক্টিভিটিস হয়। তো এগুলো যে হয় তার ফলে আমরা সবাই একসাথে কাজ করি এবং স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ধরনের একাডেমিক অ্যাক্টিভিটিস, ক্লিনিক্যাল মিটিং, সেগুলোর মধ্যে আমরা সবসময় এনগেজ থাকি। এবং তাছাড়াও যাতে হয়, একটা আমরা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু সেটা নিয়েও কিছু সমস্যা হয়েছিল। তো এই তো হচ্ছে তখন একটু আমি ভেবেছি যে দূরত্বটা রাখলে হয়তো প্রাথমিকভাবে একটা টেম্পোরারি একটা হতে পারে, টেম্পোরারি একটা সলিউশন হিসেবে। এটা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আমি ব্যাপারটা বলেছিলাম।
এখন যদি সেটা ওরা যদি নিজেরা মনে করে যে ওরা এটাতে কোনো ওদের সমস্যা নেই, ওরা দুই ঘরে মেলরা ফিমেল ঘরে, ফিমেলরা মেল ঘরে কাজ করবে, কোনো সমস্যা নেই, নিজেদের যদি সংযত থাকে, পরস্পরের সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে আমাদের কি সমস্যা? কেউ তাকে সরায়নি, কারণ তাকে সরাবার অর্ডার বা ক্ষমতা আমারও নেই। যেই মুহূর্তে এই কমপ্লেনটা আমার কাছে এসেছে সেই মুহূর্তেই আমি তাকে ডেকেছি, সেই ফিজিওথেরাপিস্টকে ডেকেছি এবং তাকে ওয়ার্নিং দিয়েছি, তার এগেনস্টে ওয়ার্নিং দিয়েছি এবং সেখানে তারপরেই এটা কমিটিতে গেছে, সেন্ট্রাল কমিটিতে গেছে, সেখানে মিটিং হয়েছে লাস্ট শনিবার, মানে আজ 3 দিন হলো, এখনো তার কোনো ফাইনাল কোনো আমার সাথে তিনি অস্বীকার করছেন, কিন্তু তিনি অস্বীকার, তার জায়গায় তিনি অস্বীকার করছেন, কিন্তু আমি তাকে ওয়ার্নিং দিয়েছি যে তুমি আপনার এগেনস্টে আর একটা কমপ্লেন এলে আমাকে আবার হায়ার অথরিটিকে জানাতে হবে, কারণ আমি তো আর নিজে পার্সোনালি কিছু প্রপার ক্ষমতা রাখি না, কারো চাকরি বন্ধ করতে পারি না, আর কাউকে ট্রান্সফারও করতে পারি না, কাউকে সাসপেন্ডও করতে পারি না, এগুলো এইচওডির কোনো দায়িত্বের মধ্যে, মানে এইচওডির ক্ষমতার মধ্যে পড়ে না। তো তার এগেন্সে এই র্যাগিং কমিটিতে যে জেন্ডার কমিটিতে যা হয়েছে, জেন্ডার কমিটিতে যা আমার কাছে যা জিজ্ঞেস করেছে, আমি ওদের কাছ থেকে যে অ্যালিগেশনস গুলো শুনেছিলাম, সমস্ত অ্যালিগেশনস আমি আবার ওখানে রিপিট করেছি, এই সমস্ত অ্যালিগেশনস আমি শুনেছি, কিন্তু উনি অস্বীকার করছেন। আমি এক্স্যাক্টলি সত্যটা জানি না, কিন্তু এই অ্যালিগেশনস গুলো রিপিটেডলি হচ্ছে, এটা সত্যি কথা, এটা বারেই ওনার এগেইনস্টে অ্যালিগেশন হচ্ছে, মানে একজন স্টুডেন্ট না, অনেকজন স্টুডেন্ট যখন বলছে, আমি এটার সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি, কিন্তু বললাম যে হাতে আমার কাছে কিছু প্রমাণ নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাকে আমি সত্য বলেই মনে করি। অ্যান্টি র্যাগিং কমিটি একটা বসেছিল এবং তাদের কিছু রেকমেন্ডেশন অনুযায়ী এফআইআর হয়েছে, এবং আবার যে ইন্টারনাল কমিটি তারা বসেছিল, এদেরই হাতে এখন ক্ষমতাটা আছে, মানে গভর্নমেন্ট সরকারি হিসেবে। এবার এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। ওই অ্যান্টি র্যাগিং কমিটির কিন্তু সমস্ত কিছু ফাইনাল ক্লোজ হয়ে যায়। অ্যান্টি র্যাগিং কমিটি আমি যতটুকু জানি যে ওদেরও কাজ চলছে। না, সেটা হচ্ছে যে একটা আনঅফিসিয়াল একটা দায়িত্ব থাকে যে এই ফিজিওথেরাপি সেকশন, এটা একটা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট, তার একটা সেকশন হচ্ছে ফিজিওথেরাপি, সেই সেকশনটার কাউকে না কাউকে দেখভাল করতে হয়। দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করার সময় বিষধর সাপ বের হয়, আতঙ্কে রাঁধুনি ও ছাত্রছাত্রীরা। নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে 65 জন ছাত্রছাত্রী রয়েছে। কুশমন্ডি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বন দপ্তর কর্মীরা নূরপুর প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে বিষাক্ত সাপটি গর্তে ঢুকে পড়ে। পরে সাপের কলস উদ্ধার হয় বলে জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবেন মহন্ত। এ বিষয়ে এক ছাত্রী বলেন, মিড ডে মিল রান্না করে বিষধর সাপ বের হয়েছে, আমরা আতঙ্কে রয়েছি। আজ এই তো আমাদের মিড ডে মিলে স্কুলে যখন রান্না হয় তখন রাঁধুনিরা অলরেডি ভাত ডাল হয়ে গিয়েছে, আলু ভাসার সময় হঠাৎ করে রাঁধুনিরা একটা সাপ, বিষাক্ত সাপ দেখতে পেয়ে আমাকে গিয়ে খবর দিয়ে মাস্টারমশাই একটা সাপ দিয়েছে। এই আসে দেখা দেখির পর আমিও দেখতে পেলাম সাপটা সেই উনান থেকে বেরিয়ে আসছে, তখন আমি একটা ছবিটা ছেড়ে একটা মানে দিয়ে দিই উপরে উদ্বোধনে জানাজানির পরে বিডিও অফিস, এসআই অফিস এবং বিভিন্ন দপ্তরের সব আধিকারিকের তৎপরতায় বন দপ্তর থেকে লোক আসলো, লোক এসে আমাদের অনেক খোঁড়াখুড়িও করলো, কিন্তু সাপটাকে আর পেল না, কিন্তু সাপকে একটা বড় ধরনের একটা খোলস উনানের পাশেই পড়েছিল। নমস্কার, নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আমি বলছি। আমাদের স্কুলে একটা বিশাল বড় সাপ বের হয়েছিল, রাঁধুনিরা দেখতে পেল। শিক্ষক মশাইকে রাঁধুনিরা বলল একটা বিশাল বড় সাপ বেরোচ্ছে। শিক্ষক মশাই তখন আসলো, আসে দেখলো, তখন আমরা জানতে পারলাম, জেনে তখন আমরা দেখে হতাশ হয়ে গেলাম, এত বড় একটা সাপ বের হয়েছিল আমাদের স্কুলে। আজকে হয়তো মিড ডে মিলের আমাদের রাঁধুনিরা রান্না বাড়ি করছিল আর কি, রান্না করে ভাতটা
শীতলকুচি ব্লকের গাছতলা সীমান্তে ভারতীয় কৃষককে বাংলাদেশে যে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল 11টা নাগাদ সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালানের সময় বিএসএফ জওয়ানের গুলিতে জখম হন এক বাংলাদেশি। তিনি বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বাসিন্দা। আর এই ঘটনার পর গাছতলা গ্রামের বাসিন্দা উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে বাংলাদেশিরা কাঁটাতারের ওপার থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। জানা গেছে, তিনি তার জমিতে কাজ করতে গিয়ে সম্ভবত কিছু রেখে এসেছিলেন, যা দেখতে গিয়ে এই অপহরণের শিকার হন। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে টিনে পড়ে কাটলো বাইক আরোহীর গলার নলি। প্রায় 3 ফিট 3 জুড়ে লেগে রয়েছে রক্ত, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালক আরোহীর। বুধবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 8 ইরে। পথ দুর্ঘটনার জেরে 512 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে পথ দুর্ঘটনায় আরও এক মোটর বাইক গুরুতর জখম হয়েছেন, তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃত বাইক আরোহীর নাম শুভ বর্মন, বয়স 30, বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ায়। বাকি আরেকজনের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুমড়ে মুচকে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কিভাবে পথ দুর্ঘটনাটি ঘটলো তা নিয়ে ধন্দে স্থানীয়রা। এলাকায় মাঝে মাঝেই পথ দুর্ঘটনা বাড়ছে। ওই এলাকায় রয়েছে একটি পেট্রোল পাম্প ও মদের দোকান, যার ফলে ভিড় লেগেই থাকে। এলাকায় কোনো ট্রাফিক পুলিশ থাকে না, তাই এলাকায় ব্যারিকেড ও স্পিড ব্রেকারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। এসে দেখলাম যে একটা মোটর বাইক এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্রুত গতিতে আসছিল। আসার পর ওই এই মদের শোরুমের পাশে যে টিনের যে বেড়া ছিল, বেড়ার মধ্যে পড়ে গলাটা কেটে গিয়েছে 2 ভাগ, মানে একদম স্পট ডেথ। 2 দিন আগে এখানে মঙ্গলদ্বীপ গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে পেট্রোল পাম্পের সামনে। আমরা দীর্ঘদিন ধরে এখানটা বেরিয়ালের জন্য বলেছি প্রশাসনকে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই এই ব্যাপারে। বিশেষ করে না নাম পড়তে এদিক আমাদের এখানকার লোক নয়। কয়জন ছিল? একজনই ছিল। আরেকজন মনে ছিল হাসপাতালে গেছে। হ্যাঁ, ওকে হসপিটালে গেছে, একজনই মারা গেছে। এমনি কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? মানে কারোর সাথে ধাক্কা? না, কারোর সাথে ধাক্কা লাগে, দ্রুত গতিতে থাকার জন্য আনকন্ট্রোল হয়ে অ্যাক্সিডেন্ট। কি নেশাগ্রস্ত ছিল? সেটা তো বুঝতে পারছি না নেশাগ্রস্ত কিনা, কিন্তু আনকন্ট্রোল হয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন কি এখানে পুলিশের নিরাপত্তা চাইছে? হ্যাঁ, পুলিশের একটা বেরিয়ালের বিশেষ প্রয়োজন, কারণ এখানে যানজট প্রচণ্ড। পেট্রোল পাম্প থাকার কারণে বহুত গাড়ি প্রতিদিন। পরশুদিন 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা সেম অ্যাক্সিডেন্ট। এখানে একটা বেরিয়ালের বিশেষ প্রয়োজন। আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় বোস। অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটায়, মোটরসাইকেল টিনের সাথে ধাক্কা মারে অ্যাক্সিডেন্ট। গোটা গলা কেটে গেছে, চলে গেছে? হ্যাঁ। কয়জন ছিল? 2 জন। আর 2জনই মারা গেছে না কয়জন? না, একজন হসপিটালে গেল। একজন হসপিটালে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানা গেল কিছু? ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট মারছে টিনে। গাড়িটা কোন দিকে যাচ্ছিল? বালুঘাটের দিকে। মানে কোনো কারোর সঙ্গে ধাক্কা নালে এমনি মেরে দিয়েছে ওটা? মানে এমনি নাম করছে জানা গেছে কিছু? না, এখনো জানা যায়। এটা কি জায়গা ধরে এটাকে? আটরি ধরে না? বালুঘাট থানার মধ্যে পড়ে। মানে এমনি যে এই জায়গাটা যে মাঝে মধ্যে দুর্ঘটনা করছে, কি চাইছেন আপনার এখানে? একটা বাম্পার দেওয়া উচিত। আর ট্রাফিক পুলিশ থাকে এখানটায়? না, ট্রাফিক পুলিশ থাকলে ভালো হয়। ট্রাফিক পুলিশ আর বাম্পার দেওয়া উচিত, আরো বাম্পার দেওয়া উচিত। যতগুলো বাম্পার আছে আরো বাম্পার দেওয়া উচিত। আপনার নাম কি? বিশ্বজিৎ সরকার।